মুই ভালোবাসছি তাই তো বরিশালের থেকে চলে এসেছি। বাহ, কি রোমান্টিক একটা গানও বানাই ফেলছো। আচ্ছা একটা কথা কত, সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিলা কেমনে? তুমি তো আসো বরিশাল থেকে। আবারে বরিশালের তো বর্ষাকালে লঞ্চে উইটা সদরঘাট আইছি। বর্ষাকালে কখনো বরিশালের থেকে সদরঘাট আসছো? এ তো নদী না, এ তো সাগর। সাগর মনে নেই যে পরিমাণ ঢেউ খেলে, ওখানে গেলে কলকাতা এমনি মনে করে পানি এসে গা। সেখান থেকে চলে আইসা আমি ঢাকা বিরাট শহরে ঘুরলে শুইলে তোমার কাছে চলে আসি, একমাত্র তোমার কাছে। এই কি সাত সমুদ্র থেকে কমই? তোমার নদী পথে আসতে কে বলছে? পদ্মা সেতু দিয়ে আসতা। বাবারে, নদী পথে লঞ্চ দিয়ে আসার যে কি ফিলিং, এটা তুমি বুঝতে পারবা না। কলে কলে নদী বইয়া যাইতেছে, তারপর মনে করো যে শস্য বাতাস সুন্দর হইতে আছে, জেলেরা মাছ ধরতে আছে, মাঝিরা গান গাইতে আছে। এইসব জিনিস দেখিয়া দেখিয়া আবার যে কি ফিলিং, এই তুমি না দেখলে বুঝবা না। শোনা, আমি তো চিন্তা করতে ফেলাছি বিয়াটা করছে তোমারে যখন নদী পথে ঢাকার থেকে বরিশালে লইয়া যাইব, তখন বুঝবা তুমি নদী পথে ভ্রমণের ফিলিংসটা কি। আমি তো সাঁতার জানি না। তাতে হচ্ছে কি, তোমার সাঁতার জানা লাগবে কি কিরপিনে? হ্যাঁ, আমি আছি না। তোমার একটা ঘটনা বলি। এক বর্ষার সময় আমি আর খালু বরিশাল থেকে ঢাকাইতেছিলাম, বুঝছো। তখন হঠাৎ করে ঘুমিয়ে রয়েছি, লঞ্চের মধ্যে হাউমাউ চিৎকার শুরু হচ্ছে, ওমা গো বাবা গো কইয়া। ওমা উঠটা দিয়ে লঞ্চ তো একেবারে ডুববা যাইতে আছে প্রায়। আমি কি করলাম, দাবাস করে খালুরে লইয়ে দিলাম জাপ। খালু তো মোড়া পেডুলিয়া পানি পুনি খাইয়া পেট আরো মোড়াইয়া প্রায় তলে যাওয়া শুরু হচ্ছে। তোমার কথা শুনে তো আমার বুক ধরফর করতেছে। তারপর তারপর কি হয়েছে? তারপর কি, ওই পেডুলিয়া খালুরে এক হাত দিয়ে বগল দেওয়া খুঁজিয়া আর এক হাত দিয়ে সাঁতরাইয়া নদী পার হয়ে প্রায় মাইল খানিক হইবে। পার থেকে আমরা যেখানে পড়ছিলাম ডুবছিল, মাইল খানিক হবে, ওখানে চলে গেলাম। চললে উড়ে পেডুলিয়া জাস্ট খালি কোলে করে লইয়া গ্রামের মধ্যে ঢুকে গেলাম। ও খুদা, গ্রামের মানুষ তো মানে আশ্চর্য হয়ে গেল। এরপরে যে কত ধরনের কত মেডেল, কত ধরনের পুরস্কার মনে দেশে, বাড়িতে গেলে তুমি বুঝবা। আমার কাছে ইংলিশ চ্যানেল আছে না, ইংল্যান্ড ফ্রান্সের মধ্যে একটা চ্যানেল আছে, ওইখানে সাঁতারের জন্য ডাকছি। ওই যাই না, ওখানে ঠান্ডা আবার আমি ইয়া করতে পারি না, ওখানে পুরো ঠান্ডা থাকে তো। আমি আঙ্কেল আন্টিদের সাথে করে নিয়ে আসলেই পারতাম, আমার আব্বার সাথে পরিচয় করাই দিতাম। তুমি বোঝো না কেন, আমার সবকিছুর মধ্যে একটা অভিজাত, একটা জমিদারি, একটা রাজার ভাব না থাকলে মানুষ তো ভুল বুঝবে, সাধারণ মানুষ মনে করবে, কেউ করে দেবে খয়রাতি মনে করবে। তোমাদের পূর্বপুরুষ হলে জমিদার, তারপরে তুমি আবার শিল্পপতি। আমি তোমারই কথা আমার বাসায় আমি গর্ব করে বলতে পারবো। তা তো অবশ্যই বলবা। আমার চলাফেরা, আমার আচার আচরণ এত সাধারণ, দেখে বোঝারই কায়দা নাই যে এই দেশের একজন পাওয়ারফুল মন্ত্রী আমি আপন। ইদানিং টাকা পয়সা ইনকাম করতে করতে এমন রুচি ধরে গেছে, টাকা আমার কাছে তেজপাতা মনে হয়, তাই তো বেশি রাখি না। কলাপস বানাইছে দুইটা, টাকা খালি বান্ডেলে বান্ডেলে ওখানে রাখি। ইদানিং কোন আবাদ দিয়ে দিচ্ছি। এই তো 7-8 দিনও হয় নাই, রুয়ান্ডার রাজধানী আমি ওইখানে বেড়াতে গেছিলাম। আমি ইচ্ছা করে গরিব লোক ধরে ধরে জোর করে আমি ভিক্ষা, ওরা বুঝুক বাঙালি কি জিনিস। রুয়ান্ডার রাজধানী মানে ওই যে কিগালি, আরে নামই তো গালাগালি। আপনি পৃথিবীর এত বড় বড় দেশ থাকতে ওই একটা ফকনি মার্কে দেশে গেছেন। আরে আমি তো ওই যে গত মাসে ওই যে ইংল্যান্ডের রাজধানী আছে না, লন্ডন থেকে ঘুরে আইছি। আর সামনে চিন্তা করছি আমেরিকা যাবো। আপনি কি করলেন এটা গালাগালি? দূর। আমেরিকা কি
পায়ে হাঁটার পথ আবিষ্কার হয়ে গেছি। এই চাপা মানুষ আমার কাছে বেটা, তোর বংশের মধ্যে কারো তো পাসপোর্টই নাই, ভিসা পাওয়া তো অনেক দূরের কথা। আমেরিকা এত সহজ না। আপনি কি এখন সে আদিম যুগে বলে আছেন? হ্যাঁ, এই আধুনিক যুগে ওই আমেরিকার ভিসা পাওয়া কি ব্যাপার এলো? এটা তো দেখতেছি পুরোপুরি চাপাবাজ। চাপাবাজ হইলে কি হবে? এটা একশের বলদ। এই বলদ দুইটারে সাইজ করে তরুপের তাস বানাইতে বলছি। হ্যালো, তো মিটিং আছে, আমি কি করব? শোন, সবাইরে বলবে যে বস আসতেছে, ওয়েট করা। তাইলে না মনে কর যে আমার গুরুত্বটা বাড়বো। হ্যাঁ আসতেছি, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা সবাই বসায় রাখ। আপনার মিটিং কি পানির তলে নাকি গাছের উপরে নাকি টিনের ঘরের টুয়ায়? এ, ভাই কথাবার্তা হুশ করে বলবেন। আপনি জানেন আমি কে? আপনাকে কথাবার্তা যে সিঁড়ি আর যে কিসিমের কথা বলতেছেন, মুই বুঝে গেছি আপনারা কি চিজ। এ ভাই, আপনারে আমি আমার এই এলাকায় এর আগে দেখছি বলে তো আমার মনে হইতেছে না কে আপনি। আপনাকে দেহাদের কি আছে? আপনার চোখের সামনেই তো লেটকি খেয়ে বয়ে রয়েছি, এখন তো দেখলেন নাকি? ভাই এই লোকের গতিবিধি কিন্তু আমার কাছে মোটা সুবিধাজনক মনে হইতেছে না। এ ভাই, আপনার বাড়ি কি? আপনি করতে গেছেন খন্দ দিই? কে আপনি? আমি কেডা? ভাইয়া, আপনারা দুইজনে যেই লাইনের, ওই লাইনের গুরু আমি, বুঝছেন? তার মানে আপনি আমাকে বলতে পারবেন? আরে যা, তোর পানিশমেন্ট কিন্তু ফাইনাল হয়ে গেল। বাইরের একটা লোক, তুই তার মধ্যে সবকিছু বাস্ট করে দিতেছ। আপনি যতই মুখ চাইপা চুইপে ধরেন, কোনো লাভই কি না। আপনার কি যে পরিচয়, যে ভিতরে যে অনুভূতি, এটা কি ঢাকা চেকে রাখতে পারবেন? আপনারা ভাবছিলাম মনে হয় একটু চালাক চতুরি, এখন তো আপনারা দেখতেছি একশের বোকা আপনি। এই, কথাবার্তা হুশ। কোন অ্যাঙ্গেল থেকে আপনার মনে হইতেছে যে আমি বোকা? পাওয়ার ইজ এনার্জি, এনার্জি ইজ পাওয়ার। আপনি জানেন আমার কি পরিমাণ পাওয়ার। আমি যদি এখন এইখান থেকে বসে একটা কল দেই, এসি ডিসি সব চলে আসবো, সব এখানে হাজির হইব। জি জি, আপনারা আমি মাইপা ফেলাইছি। আপনি ফোন টোন দিলে এসিডিসি সবাই আসবে, তবে প্রশাসনের কেউ না। বিদ্যুতের এসিডিসি আছে না, ওই আইয়া আপনার জায়গা মতো একটা সেক্কা দিয়ে দিবে। এই, আপনি সত্যি করে বলেন তো, ও কে আপনি? তোমাকে তো বললামই, তোমরা যে লেনে আছো এই লেনের বস, আমি গুরু, বুঝছো? তোমরা তো স্বপ্নে স্বপ্নে টাহা গনো, ওই স্বপ্ন দেখি না, বাস্তবে গুনি। বেড়া, এই লাইনটারে তো পাতলা বানায় ফেলাইতেছে উল্টা পাল্টা কথা বললা, বুঝছো? এসব ফাও পেশাল বাদ দিয়া চুপচাপ থাক, বুঝছো? ফিল্টার নষ্ট করিস না। ওয়েট এন্ড সি, মাথাটাকে খুলে নিতেছি। বস, এটা কিভাবে সম্ভব হলো? আমার সাথে থাকো, থাকলে পরে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবে, বুঝছো? ওদের চাপা চাপা মাইক দিয়ে ফিল্টারে নষ্ট করবেন না বেড়া, বুঝছো? ওরা বিড়ি ধরো, খাও। থাকো, বেদবি হয়ে যাইবে। আমি আরে বাবা খাও, ভালো করে খাও। ওটা চোরের মতো খাইতেছো কে? ওরা চোর, ওরা কি কি বাটপার। হ্যাঁ, সিনা টান আমি দিয়ে আপনার সাথে খাও। আছি, আমি আপনার সাথে আছি। আমি আপনার সাথে আছি। ঠিক আছে, সাগাও, বিড়িটা খাও। মানে তোর একটা কথা জিজ্ঞেস করি। এত পাত্র তোকে দেখলো, এখনো আসতেছে দেখতে, এর মধ্যে কি কোনো পাত্র কি তোর পছন্দ হয় নাই? পছন্দ হয় নাই দেখি তো বিয়া করি নাই। আচ্ছা তুমি আমার একটা কথা বলতো আব্বা, এই যে এরকম মোটা, এরকম লম্বা, আমার থেকে অসুন্দর বিশ্রী, এইসব পাত্র কি আমার সাথে যায় আব্বা?
আমি কেমনে বিয়াতে রাজি হই তুমি কও আমারে। তার মানে তুই কোনোদিন বিয়ে করবি না? অবশ্যই আমি বিয়া করব, তাই সুপাত্র পাইলেই বিয়াটা করতেছি। আমি বেঁচে থাকা অবস্থা দেখে দিতে পারবো তো? তোমার কি এমন বয়স হয়েছে যে তুমি বাসা মরার কথা কইতেছো? আচ্ছা শোনো, তোমার সম্পত্তির প্রতি যে ছেলের লোভ থাকবে না, আমি ওই ছেলেরই বিয়া করতে চাই। আরে আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি সবই তো তোর। সমস্যা তো এখানেই আব্বা, এখন পর্যন্ত যতগুলা পাত্র আসে সবাই তোমার সম্পত্তির জন্য আমার বিয়া করতে চায়, কিন্তু আমি তো ওইসব ছেলেরে বিয়া করবো না। আমি চাই না আমার বাপের সম্পত্তি কাক বগে ভোগ করে রাখা, কোনোদিনও খাইতে পারবো না, আমি দিব না। আরে তোর যদি আপত্তি না থাকে, তুই যে রাজি থাকো, তো বিয়ের পর ছেলে এবার দিয়ে থাকবো। ঘর জামাই পর জামাই। আচ্ছা, যে ছেলের দুটা পা আছে হাত আছে সে কেন ঘর জামাই হয়ে থাকবো? আচ্ছা তুই আসলে চাষটা কি কত? আমি একটা মনের মতো স্বামী চাই, যার মধ্যে কোন প্রকার লোভ থাকবো না। আমার আব্বারে নিজের আব্বা মনে করে যত্ন করব, আমারে ভালোবাসবো। এরকম যদি পাত্র পাই, সত্যি কইতাছি আব্বা, আমি বিয়া করব। আরে কওয়া সহজ, পা খুব কঠিন। বর্তমান যুগে এই ধরনের ছেলে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আমি এই দুষ্কর ছেলেরাই খুঁজে বের করতে চাইতেছি। আচ্ছা আব্বা, তোমার কি স্যার বলা আছে? তোর আব্বারে কি তোর বোঝা বলে মনে হয়? কেন? তুমি আমার আব্বা, তুমি আমার বোঝাইবা কেন? তাই যদি হইব তাহলে তুই আমার কথা শোন, তুই আমার কথা শোন, তুই বিয়েটা কর, আমি শান্তি থাকি। আচ্ছা, তোমার মনের আশা পূরণ হইব, আমি সুপাত্র পাইলেই বিয়াটা কইরা ফেলবো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার মেয়ের কথা সত্য করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমার মেয়ের আরো জ্ঞান বুদ্ধি দাও আল্লাহ। আমিন আমিন। হ্যাঁ আমিন আমিন আমিনটা আর কি আছে, আমি বুঝতে আছি না কি আমিন কেন। বস আপনি বুঝতেছেন না, আপনি যে বাংলো বাড়িটা বানাইবেন, আমিন না ডাকলে মাপজোপ করবো কেটা? ওরা কি যে কোন না মিয়া, তোমাকে মতো এসব স্বল্প বুদ্ধি মালদের সাথে মানে চলাটাই একটা রিস্কের। ওর দ্বারা যদি টাই থাকতো, যদি টা দিয়ে জমি কিনতে পারতাম, তাহলে কি তোমাকে লগে গাছের নিচে বসে হাজারে বেসল পারতাম? হ্যাঁ, তার মানে বস ওই জমিটা আপনি কিনবেন না? জমি কিনবো না এই কথা কখন বললাম? বলছি নিজের টাকা জমি কিনবো, কিনবেন না? হ্যাঁ, জমির মালিকটা টাকা না দিলে ওই জমির মালিক কি আপনি এমনি এমনি জমি বুঝাই দেবো? না তোমাকে মতো মাথা মোড়া মানুষ আসলে দলের মধ্যে রাহা ঠিক হইবে না। বস আমি মনে হয় বিষয়টা কিঞ্চিত ধরে ফেলাইছি, মানে অন্যের জমি দখল করে ভুয়া কাগজপত্র রেডি করতে হইব। সাপও মরল, লাঠিও ভাঙল না। সাবাস সাবাস বেড়া, বলল গে কিঞ্চিত থাকার পরে দেখতেছি বুদ্ধির মেলা উন্নতি হইতে আছে। তোমারে দিয়ে আইবে মিয়া। বস আপনি খালি দোয়া করবেন, ম্যাজিক্যাল পদ্ধতিতে আমি যেন আপনার মুখ অল্প দিনের মধ্যে উজ্জ্বল করে দিতে পারি। অবশ্যই দোয়া তো করতে হইবে, একটার সাথে কাজ করবো, তোমরা মুদারে থাকবা, দোয়া করতে হইবে না, নাহলে বড়ইবে কেমনে মিয়া। বস আমার জ্ঞান বুদ্ধি কিঞ্চিত শর্ট আছে, আমার একটু দয়া করে আপনাকে রাখেন। হ্যাঁ বস, আনিচার জ্ঞান বুদ্ধি একটু শর্ট থাকলেও সে ছেলে ভালো। আমরা অনেকদিন ধরে একসাথে কাজ করতেছি, তারেও আমার সাথে রাখতে হইব, এটা একটা মানে কর্তব্য আর কি। রাখলাম, অসুবিধা নাই, কিন্তু বেশি ফাঁপাচাল করা যাইবে না। নিজের সব সময় হেভি ভাবের মধ্যে রাখতে হইবে, ভাবতে হইবে মুই বিশাল বড় লোক, হ্যাডমলা ব্যক্তি। বুঝছো, পৃথিবীটা চলতেছে মেয়ের ফাপড়ের উপরে আর বাবের উপরে। যে যত বেশি ফাপড় আর বাবে থাকে, এই তত বেশি মনে করো যে মালদার, এবং মনে করো যে ইয়েস বস, যার কিচ্ছু নাই তার ভাব আছে। আপনি আমার মনের কথাটাই বলছেন। কুত্তায় যদি হই সরাইলের বাঘা কুত্তা হবো, মেরে কুত্তা হয় লাভ নাই, কেউ দুই পয়সার দামও দিতে চায় না। তোর মিয়া চিন্তাটাই তো তুমি নিচে করলা, কুত্তাই বা গেলি। হ্যাঁ বিলাই যদি হই তাহলে বাঘের মাসি হয়ে থাকবো না, রয়্যাল বেঙ্গল টাইগার হবো মিয়া। আগে তো তুমি কুত্তেই গেলা গাবেটা। হ্যাঁ বস, এটা ঠিক কথাই বলছেন, মানে আক্রমণাত্মক পশুই যদি হই তাহলে কুত্তা হবো কেন, রয়্যাল বেঙ্গল টাইগার হয়তো ঠিক। বেড়া বরিশালেতে লঞ্চের ড্যাকের মধ্যে হইয়া
আর হ্যান্ডেল দুইটা যখন এনে চলি আইছি গ্রামের মধ্যে কিছু তো একটা করতেই হবে বেড়া। এখন থাকার একটা ব্যবস্থা করার দরকার না। বস এটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। আজ এখন এই মুহূর্ত থেকে আমরা 3 জন একসাথে থাকবো। এটা কেমন কথা? আরে বসের জন্য শাহী ব্যবস্থা, রাজকীয় ব্যবস্থা করতে হবে না? সে টেনশন তো আমার প্রয়োজন এইখানে, ঠিক এই জায়গাতে হোটেল শেরাটন রেডিসন মেরিডিয়ান হাইটের এই বিল্ডিং উঠে যাবে একদম 5 স্টার মানের। বাবারে ফাপড় কম মাত্রা তো রিক্ত এরকম চাপা মারা যাইবে না, তাহলে কিন্তু ওই যে পাবলিকের কাছে ধরা খাইছে যাবে। পাবলিক বোঝে কোনটা চাপা আর কোনটা জেনুইন। এমন চাপা মারতে হইবে যেন গুণাক্ষরে বুঝতে না পারে এটা চাপা। কথা কম কইতে হইবে। আর যদি ধরা খাইয়ে যাও পাবলিকের মায়ের কিন্তু একটা মাটিতে পারবে না, সব পিঠের মধ্যে পারবে আর মুখের মধ্যে পারবে, বুঝছো? তাহলে আর কোনো কথা নাই, ডাবলিংয়ের চাপ। আজ থেকে আমাকে কাজ কাম সব একসাথে শুরু হইলো। আচ্ছা বস, এই উপলক্ষে একটা জম্পেশ পার্টি দিলে কেমন হয়? পার্টি হইলে মন্দই না, মানে আমরা যে একত্রে শুরু করতেছি আমাদের মধ্যে একটা কমিউনিকেশনের জন্য, একাত্মতার জন্য একটা পার্টি দিয়ে শুরু করলে ভালোই হয়। আয়োজন শুরু করে দাও, আয়োজন করো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। খুব আনন্দ আছে বলে মনে হয়। বলতে পারেন আনন্দে আছি। তা আনন্দের কারণটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। আমার বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি বিক্রি করে ব্যবসা শুরু করব। ব্যবসা আরম্ভ করবো, এটা ঠিক আছে, শুনে খুশি হইলাম। তার জন্য বাবার সয় সম্পত্তি বেচা লাগবে কেন? কি বলেন চাচা? জমি বিক্রি না করে ব্যবসার পুঁজি পাবো কোথা থেকে? আরে তাই বলে কি তুমি ব্যবসার জন্য বাপ দাদার বিষয় সম্পত্তি বিক্রি করবে, এটা কি ঠিক হবে নাকি? ব্যবসা যদি ঠিক মতো দাঁড়িয়ে যায় এই সম্পত্তি আনা 1-2 ব্যাপার। হ্যাঁ ঠিকই কইছ। একটা কথা শোনো, ব্যবসা খুব ভালো জিনিস, বুঝছো? তাই কোনো কিছু না বুঝে করাটা ঠিক হবে না। আরে চাচা, ব্যবসার জন্য আবার কি প্রয়োজন? ব্যবসার জন্য প্রয়োজন শুধু টাকা। আর তাছাড়া আমার কি বুদ্ধি কম আছে নাকি? আমার যা বুদ্ধি আছে আর যা টাকা পয়সা আছে, ভালো ব্যবসা হবে ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন। ঠিক আছে, উপরওয়ালার কাছে দোয়া করি তোমার ইচ্ছা যেন উনি পূরণ করেন। আবার একটা কথা মনে রাখো, ব্যবসা বাণিজ্য হক হালালি ভাবে করা লাগবে। লোকে পড়ে এমন কিছু করো না যাতে একদিন সবকিছু হারাইতে হয়, নিশ্চয় হয়ে যেতে হয়। কথা মনে রাখো। জি চাচা, আপনার উপদেশ মনে থাকবে। মনে থাকে। মানুষ আর কিছু পারুক আর না পারুক, বিনা পয়সায় ঠিকই জ্ঞান দিতে পারে। বিয়াটা যদি প্লেনের মধ্যে হইতো, বোয়িং প্লেনে, আর হানিমুন যদি আইকন অফ দ্য সি এর মধ্যে হইতো, তাহলে জিনিসটা জম্পেশ হইতো। কেমন মনে হয় তোমার? দেখ, এটা সম্ভব নাকি? এটা হয়? কি বলতে আছো? হইবে না কেন? আমার টাকা পয়সার অভাব আছে। ডেইলি আমি কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আমার আনাগোনা করে মনে লাগে। আমার টাকা কোনো ফ্যাক্টরি না, হইবে না কেন? এটা কি ধরনের কথা বললা? কোথায় এত টাকা অপচয় করা কি ঠিক হইবে? অবশ্যই বলতে আছো কিরফিন নেই। টাকা ইনকাম করি কি জন্য? খরচ করার জন্য না। এই শামীম বিশ্বের সব দেশে ঘুরছি, কোটি কোটি টাকা তো সেইখানেই খরচ করছে। তাই বলে বিয়ে হানিমুনের জন্য এই কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকার আছে বলো? মানুষের জীবনে বিয়ে কয়বার আসে? একবারই আসে। তুমি আর আমি বিবাহ করব, সেখানে বিবাহের অনুষ্ঠান, বিবাহের সিচুয়েশন, স্মৃতিটা একটা বিশেষভাবে স্বর্ণাক্ষরে লেখা থাকতে হইবে না। এই কোন কথা বললে? প্লেনে বিয়া আর আইকন অফ দ্য সিতে হানিমুন, এই সব জিনিসে কেমন কত টাকা খরচ হইতে পারে? এই হইলো কি, মানে মনে করো যে এটা তো বেসরকারি, তবে আমার ওদের সাথে লিংক আছে। আমি তো শিল্পপতি, ওদের সাথে প্রায় কথাবার্তা হয়, জানাশোনা হয়, দেখা সাক্ষাৎ হয়, বিজনেস পারপাস অনেক মিটিং সিটিং হয়। আমার জন্য কম করে মানে একটা পার্সেন্টেজ কিছু লেস হবে, ভাইয়া 2-3 কোটি। আর অন্যরা যদি ইয়ে করে তাহলে 6-7 কোটি টাকা লাগবে। 2-3 কোটি টাকা? কি কইতাছো তুমি এইসব কথা? কি বলো? 2-3 কোটি টাকা সামান্য টাকা মনে হইতেছে? নদী শোনো, 2 কোটি টাকা সামান্য টাকা কিসের জন্য আমি বলি? এই যে কার্ড দেখতেছো না, এই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আমার এই কার্ডটার মধ্যে 3টা কার্ড আছে। মানে এই কার্ডটার মধ্যে এখানে আনলিমিটেড
টাকা আমি খরচ করতে পারবো। 2 কোটি টাকা তো কোনো ব্যাপারই না। ব্যাংক আমারে বললে দিছে আপনি কোটি কোটি টাকা খরচ করেন, এই কার্ডে কোনো অসুবিধা নেই। শোনো, জীবনটা কয়দিনের, জীবনে যদি উপভোগ করতে না পারি, টাকা এত টাকা খাই রেখে বিয়ে তো জীবনে একটাই করবো নাকি? আমার তোমার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আমি কল্পনার জগতে বাস করতেছি। যা কল্পনা করতেছো এটাই বাস্তব, বুঝছো? অসুবিধা নেই, তোমার জন্য একটা ক্রেডিট কার্ড আমি করতেছি। হ্যাঁ, ওই তোমার কাছে থাকবে, তুমি যখন ইচ্ছা তা খরচ করবে, আনলিমিটেড। আমি ক্রেডিট কার্ডটা দিয়ে কি করব? কি করবে মানে তুমি মার্কেটে যাবা, কার্ড দিয়ে যা ইচ্ছে কিনবে, খাইবে, ঘুরবে। কি বললে? আমাদের এখানে তো ওরকম শহরের মতো মার্কেট টার্কেট নাই। চা দোকানে কি সব কার্ড টার্ট চলবো? এই অবশ্য সত্য কথা বলছো, আমাদের গ্রাম দেশে কিন্তু এইসব কার্ড মেশিন নাই। মানে কার্ড ঢুকে ট্যাবাইট করবা তো ইউরোপ আমেরিকা আমি যেখানে গেছি, প্রত্যেকটা গ্রাম শহর মনে কর দূর প্রান্তের মধ্যে কার্ড মেশিন আছে, যেখানে নিচ্ছে তুমি টা উড়াইতে পারো। এটা অবশ্য ঠিক বলছো, কেমনি উড়াইতে? অবশ্য আমাদের দেশে হইব, কিন্তু সময় লাগতে পারে। এই যে জ্যোৎস্নার আলোটা দেখছো কি সুন্দর, চতুর্দিকে আলো হয়ে গেছে। তুমি কি মনে হচ্ছে এটা এই চাঁদের আলোয় জ্যোৎস্নার আলোয় আলোকিত হয়েছে? মনেও না, এটা তোমার সৌন্দর্যের আলোয় আলোকিত হয়ে গেছে। ভুল বললাম, জ্যোৎস্নার আলোয় আমরা আলোকিত হয়েছে। অবশ্য সেই সৌভাগ্য তোমার জন্য হয়েছে, এর জন্য তোমার একটা ধন্যবাদ দেওয়া উচিত। তোমার ধন্যবাদ নেই, সাধারণ গ্রহণ করতে হয় না। ভালোই লাগতেছে, কিন্তু শুরু ভিডিও এক ধরনের সুন্দর প্রেম করতে আছি, মনের মধ্যে অন্য ধরনের একটা ফিল অনুভব করতে আছি। তোমার মধ্যে কি সেটা অনুভব করতে আছো? আর শুরু করতেই না, কয়দিন পরেই মোরা বিয়ে করে দিলে দেখো ঘরের মধ্যে এক মুখ ফুলে এরকম প্রেম করবে। তুমি অনেক দুষ্ট আছো। দুষ্ট না হলে কি জামে? তুমি আসো। হ্যাঁ, আসছি। এত আপনি এখানে আসছেন কেন? ওরে বাবা, এমন ভাবে কথা বলতেছো মনে হয় তুমি আমাকে চেনোই না। শোনো রিয়া, এনার্জি ইজ পাওয়ার, পাওয়ার এখন আমার। আমি কিন্তু মন্ত্রীর ভাগিনা। সামান্য একটা কাজ দিলাম, সেটাই তুমি করতে পারলে না? এমন ভাব করতেছে সে আবার মন্ত্রীর ভাগিনা। আরে বাবা, ওই কাজটা তো তোমার ধরো হবে, হয়ে যাবে। দুঃখের বিষয় এই মুহূর্তে মামা এখন দেশের বাইরে। আজ না হয় দেশের বাহিরে আছে, এই এতদিন কি করছে? দেখো রিয়া, যে জিনিসটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তোমার কাজটা অতি ক্ষুদ্র। ক্ষুদ্র বিষয়টা করতে পারো না, বড় বিষয় হলে তুমি কি করতে? বুঝতে পেরেছি, তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না। আচ্ছা, তো কিভাবে বিশ্বাস করবো বলো? কিভাবে বিশ্বাস করবো মানে? দেখো রিয়া, বিশ্বাস তোমাকে করতেই হবে। তোমাকে বিশ্বাস করতে হবে এখন রাত, কালকে আবার সকাল হবে। তোমাকে বিশ্বাস করতে হবে ভালোবাসা আদি অনন্ত, ভালোবাসার জন্য পৃথিবী চলমান আছে। কিভাবে যে উদাহরণ দেব আর তুমি শোনো, মনে করো যে এখন চাঁদে যদি হেঁটে যাওয়ার কোনো সিস্টেম থাকতো, মানে যদি লাফিয়ে যাওয়ার কোনো সিস্টেম থাকতো, আমি এখন লাফে চাঁদে চলে যেতাম। চাঁদ থেকে আমি লাফ দিয়ে তোর সামনে পড়ে শরীর সমাধি আমি 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 গ্রহণ করে ফেলতাম। কিন্তু দুঃখের বিষয়, চাঁদে দৌড়ে যাওয়ার এখনো সিস্টেম আবিষ্কার হয় নাই। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, মন্ডলে তুলতে পারো নাকি? সেটা তো আমি যখন ইচ্ছা তখনই উঠে পড়তে পারি, কিন্তু রাতের বেলা তুমি গাছের মগডালের কথা বললে কেন? কেন আবার তুমি লাভ দিবা তাই? হায় রে জীবন, হায় রে ভালোবাসা। ওকে, নো প্রবলেম। ভালোবাসার জন্য একটা জীবনে তো কুরবান করতে হবে। আচ্ছা রিয়া, তোমার কোন গাছটা বেশি পছন্দের? সংগ্রহ তো এটাই না, এই গাছটাকে তুমি অনেক পানি খাওয়াইছো, আমি এই গাছ থেকে লাভ দেবো। না 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 না, মন্ত্রী বলতেছে তো, এদিকে তাই বিশেষ কথা। আব্বা, হ্যাঁ তুমি ডাকছো? হ্যাঁ, ওই আচ্ছা ওই ছেলেটাকে আসতে বল না বাড়িতে, একটু কথাবার্তা বলি। আব্বা, কোন ছেলের কথা কইতেছো তুমি? আমি তো কিছু বুঝতেছি না। মারে বয়স হয়েছে, এটা ঠিক আছে,
আমার মেমোরি কিন্তু এখনো শার্প। যারা তুই পছন্দ করো সেই ছেলের কথা বলতেছি। আব্বা, সমস্যা একটা আছে। সমস্যা? সমস্যা কি? শামীমের পূর্বপুরুষ জমিদার ছিল। শামীম নিজের যোগ্যতায় শিল্পপতি হয়েছে, তারে এক নামে সবাই চিনে। কস কি রে? এ তো ছেলে না, ছেলে নামের হীরার টুকরা। তাড়াতাড়ি বাড়িতে আসতে বল। জানো আব্বা, শামীম আমগো এলাকাতে একটা বড় বাংলো বাড়ি বানাইতে চায়। তারপরে তার বাবা মারে এখানে নিয়ে আসবো। এ, আমি তো বাজারে এই ধরনের একটা কথা শুনে আসলাম রে। কে একজন নাকি আমাদের এলাকায় বাংলো বাড়ি বানাইতে চায়, তার অনেক জায়গার প্রয়োজন। আমার তো মনে হয় এটাই তো শামীম। হ্যাঁ শোন, বিয়েটা কি দেরি করতে নাই মা, শামীম একটু বুঝা। জি আব্বা, আমি চেষ্টা করে দেখি। বাংলো বাড়ি বাংলো কি দরকার আমি যেটা বুঝতেছি না। আমার তো বিষয় সম্পত্তি জমি জাতি যা আছে সবই তো তোর। আব্বা, তুমি কি শামীমরে ঘর জামাই বানাইতে চাইতেছো? এইটা তুই কি করবি? শিল্পপতি ছেলে, আমি বললে কি সেই ঘর জমায় থাকবো নাকি? সত্যি সত্যি যদি তোমার প্রস্তাবে রাজি হয়ে যায়, তখন কি হইব? তখন আর কি, তখন খুবই ভালো হইব। না আব্বা, আমার সাফ কথা, যে ছেলে ঘর জামাই হয়ে থাকতে চাইবো সেই ছেলেরা তো আমি বিয়া করব না, কোনোদিনও বিয়া করব না। আরে বিধাতা তোর কপালে যা রাখছে সেটা তো হইবই। তুই এক কাজ কর, আমি যে তোর কথাগুলো বললাম এটা তুই স্বামীর সাথে শেয়ার কর, দেখ কি বলে। ঠিক আছে আব্বা, আমি কথা বলবো। শোন, জন্ম মৃত্যু বিয়া এটা বিধাতার হাতে। তুই আর আমি কিছুই করতে পারবো না। আমি জানি আব্বা। খালি জানলে হইব না, চেষ্টা তো করতে হবে রে মা। বিয়েটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আমি আর কত দিন। উফ, তুমি খালি মৃত্যুর কথা কও। তোমার কি এমন বয়স হয়েছে আমার কত? আর এইসব কথা আমার আর কোনোদিন কইবা না। তুমি জানো না তুমি ছাড়া আমার কেউ নাই। আরে বয়সটা ফ্যাট না, ফ্যাট হচ্ছে মনে। আমি মনে দিকটা সত্যি সত্যি বুড়ো হয়ে যাচ্ছি। না, আমার আব্বা কোনোদিনও বুড়া হইতে পারে না। আমার আব্বা চির সবুজ। এটা তোমার জন্য। দেখছো কত সুন্দর লাগতেছে তোমার হাতে ফুলটা? আপনি তো মগর লগে ব্যবসা বাণিজ্য করতে চাইতেছেন, কি সবকিছু বাইরে চিন্তাই করতে চাইতেছেন নাকি হুজুগে চিন্তা করতেছেন? আরে ভাবা ভাবির কি আছে, আপনার মতো মানুষের সাথে ব্যবসা করব, এটাই তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। অবশ্য সৌভাগ্য। সত্যি কথা বলতে কি, আমাদের এই বসে টাকা পয়সার কিন্তু কোনো অভাব নাই। বস তার বিজনেস সারা দেশে ছড়াইতে চাইতেছে, তার ডিস্ট্রিক্ট ওয়াইজ সে একজন সুযোগ্য সৎ পার্টনার খুঁজছে। আমরা কিসের ব্যবসা করব? মুরগি, মুরগির ব্যবসা। হ্যাঁ, শেষমেশ আমারে মুরগিওয়ালা বানাই দিলেন। আপনি মুরগিওয়ালা হইবেন কিনবেন, আপনি হইবেন মুরগির ব্যবসায়ী, বুঝছেন? তাইলে মুরগির ফার্ম তো আমি গ্রামের মধ্যে দিতে পারি। মুরগির ফার্ম দিতে পারবেন কিন্তু ব্যবসায়ী দিতে পারবেন না। আপনার চিন্তাই দেন তো, আপনি এই বাড়ির মধ্যে মুরগি টুরগি পাইলে ব্যবসায়ী হইবেন। হ্যাঁ, মুরগি আপনি পাইলে বড় সড়ো কইরা বিক্রি করিয়া কতটা লাভ হইতে পারে? বড় জোর 5, 6, 7 এর বেশি হইবে কি? 8 টাকাও তো হইতে পারে। বড় জোর 8 টাকা হইলে আমি ধরলাম, ঠিক আছে? আপনার হিসাবে 8 টাকাই ধরলেন। এখন মনে করেন আপনি মুরগি 1 থেকে 1.5 মাস পাইলা চাইলা বিক্রি করিয়া 8 টাকা লাভের জন্য আপনি এত খাটাখাটনি করার পরে দেখা গেল মুরগি বড় হওয়ার পরে হঠাৎ করে রানী খেতে রোগ হইলে বা অন্য কোনো রোগ হইয়া সব মুরগি মধ্যে সাবাই গেল, আপনার লাভ তো টুয়াই উঠবে না। কিন্তু আমাদের মুরগির ব্যবসার প্ল্যান অন্যরকম। আমরা এইভাবে 1-1.5 মাস পাইলা চাইলা বড় করে 8 টাকার লাভে ব্যবসা করি না। আমরা গ্রামের মধ্যে যারা মুরগি পালবে বড় করবে 1-1.5 মাস, আগের থেকে তাজা তরতাজা মুরগি নিয়ে একদিনে শহরে বিক্রি করতে দিব। কেজিতে লাভ হইবে কত জানেন? কত? 15 থেকে 20 টাকা। বুঝলেন? ও আল্লাহ, আমি তো এইভাবে ভাবি নাই। ভাববেন কেন? তোমার মস্তিষ্ক তো মাথায় নাই। ভাই, আমার যা চিন্তা করার আমি চিন্তা করে ফেলছি। ব্যবসা আমি করবই। গুড, ভেরি গুড ডিসিশন। তাহলে তার কোনো কথা নাই। তবে সাধু ভাই, যেহেতু আমরা শুরু একসাথে করতেছি, আপনাকে কয়েকটা কথা আগে বলে রাখি, শুনেন।
এই গ্রামের মানুষ কিন্তু কারো ভালো করে দেখতে পারে না। যখন লোকজন জেনে যাইবো যে আপনার বসের সাথে ব্যবসা করে তর করে বড় লোক হয়ে যেতেছে, তখন আপনার পিছনে লোক লাগবে, আপনারা সরাই দিয়ে বছর হাতে পায়ে ধরে সে ব্যবসা করবে। এই জন্য এইসব কথা আপনি কাউকে বলবেন না। আরে তুমি এক কাম করো, তুমি ভাইয়ের সাথে বাড়ি বলতে যাই, রাস্তার মধ্যে তুমি কোনো কথা বলতে পারে কথা বলতে পারে। আচ্ছা ঠিক আছে, চল। ওকে। যেভাবে আমরা আগাইতেছি, ভাই আপনারা তো আমি গরু পূজা খুঁজতেছি, আপনারা তো কোনো দেখা পাই না আমি। খোকা মানে আসলে হয়েছে কি, এই ছেলেটা সরকারি চাকরির তদবিরের জন্য আমার কিছু টাকা দিছিল, ওই জন্য আমরা খুঁজতে আর কি। ভাই আপনি না বলছেন আপনার মামা মন্ত্রী, তারপর আমার চাকরিটা কেন কনফার্ম হয় নাই? ওরে বাবা, মন্ত্রী ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্য মামা খালি বিদেশে ট্যুর দিতেছে। তারপরে আসুক, এবার আসুক, আমি কথাবার্তা বলে একটা ব্যবস্থা নেমুনে। অনেক কষ্টে টাকাগুলো ম্যানেজ করছি ভাই, তারপরে আমি আপনারা দিছি। এই বাবা, এই তোর কোনো ইমান নাই? সত্যি করে বুকে হাত দে বলতো, আমি তোর কাছ থেকে টাকা চাইছি? তুই তো আমার হাতে পায়ে ধরে টাকাটা দিস। এই জন্য মানুষ বলে গরিবের উপকার করতে নাই, তোর উপকার করতে যায় এখন আমি নিজেই খবরের মধ্যে আছি। আচ্ছা আপনি কি ওনার মামা? তাইলে আপনি কি মন্ত্রী মশাই? জিতে যাবো বুঝবেন না, মই একজন শিল্পপতি। ও স্যার গো, আপনি তো শিল্পপতি মানুষ, আপনার তো টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আপনি তো আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। প্লিজ একটা চাকরির ব্যবস্থা করে দেন না স্যার, অনেক স্বপ্ন নিয়ে আমার পরিবার আমার দিকে তাকায় আছে। দেই তোমার লিগে কি করতে পারি, তবে কোনো কিছু যদি না হয় আমার কোম্পানিতে চাকরি দিয়ে দিতে পারবো, এই যে তোমার গ্যারান্টি দিতে আছি। বাহ, সব সমস্যার সমাধান হয়ে গেল। বলছে তো, বস তো বলছে তোমার যদি সরকারি চাকরি নাও হয়, বছর ওখানে তোমার চাকরি কনফার্ম। কিন্তু স্যার আমার সরকারি চাকরিই চাই। ধৈর্য ধর রে বাবা, যেভাবে পারি, দরকার হয় কাউরে অবসর দেওয়া, তোমার ওইখানে আমি ঢুকাই দেবো, সরকারি তোমার চাকরি তোমার ফাইনাল। জি ভাই, তবে ফোন দিলে ধরেন। অবশ্যই ধরো, ঠিক আছে। চিন্তা করছো না, চিন্তা করছো না, হয়ে যাবি। ওরা কত সাহস আছে রে বেড়া, তার প্রতি তো আমার বিশ্বাস আস্তে আস্তে দৃঢ় হইতে আছে। বেটা সরকারি চাকরি লইও সিটারি বাটপারি করতে আসছো বেড়া। বস, আমি একটা জিনিস বুঝতে ফেলাইছি, এই লাইনে টিকতে হইলেই ভয়ানক নির্লজ্জ হইতে হবে আর সাহসী হইতে হবে। সাহসী টিকা থাকার আসল শক্তি। বুঝছি, কিন্তু কি বললো 3 লাখ টাকা বলে দেবে সরকারি চাকরির? 3 লাখ টাকা না, 8 লাখের মিটছিল, কিন্তু ছাগলটা 3 লাখ দিয়ে আর দিতেছে। ওরে খোদা, বাড়ারে ভালো করে বুঝা, সরকারি চাকরি 3 লাখ টাকা দিয়ে কেমন করে দিবি? আর বাকিটা তো দেয় রে, বাকিটা আগে দেখ। ও আগেই তো এরকম হুরুস্তুল করে লাইবে, বেটা 3 লাখ টাকা দিয়ে ওইবে তো 8 লাখ টাকা দেয় কিনা সন্দেহ। দেখা অত অদর দিলে চলবে না, আর সুন্দর করে ঠান্ডা মাথায় ট্যাকেল করে দিয়া বাকিটা একটা লনের ব্যবস্থা করো, বুঝছো? কইছে কি, ও কিছুদিন ঘুরবো, তারপর চিৎকার চেঁচামেচি করবো, আরে করবো আরে করবো, টাকাটা তুলতে না পারলে তখন অভিশাপ দিব, ও আল্লাহর উপর ছেড়ে দিব, আমার টাকা ফেরত দিতে হবে। বুঝছি, ভালো ভালো ভালো, উন্নতি দেখতে আছি তোমার। বয়স 35, আগের সংসারে সন্তান ছিল না। এটা মেয়ে ভাই মনে হয় পাত্রী খুঁজতেছেন? না না, মানে শরম পায় না, শরমের কিচ্ছু নাই। আরে ভাই লজ্জার কি আছে? আপনি একটা হ্যান্ডসাম পুরুষ, আপনি বিয়ে করবেন, এটা তো প্রাকৃতিক নেচার, লজ্জা পান কেন? ভাই আপনি কি ঘটক? ভাইজান আমি ঘটক না, ঘটকের আব্বা। আরে ভাই ইন্টারন্যাশনাল যত বিয়ে শাদী হয়, এই যে যেমন ধরেন আপনার ওই বিল ক্লিনটন, বিল গেটস, তারপর টম ক্রুজ, এদের পাত্রী তো আমার প্রতিষ্ঠান থেকে খুঁজে বাইর করে দেওয়া হয়েছে। কিন্তু ভাই আপনার দেখে তো ঘটক মনে হইতেছে না। চেহারা দেখে কি মানুষের ওজন আন্দাজ করা যায়? তা ঠিক আছে, আপনি যে ঘটক তার প্রমাণ কি? ঘটক হাতে তো ছাতা থাকে। এ দেখি এখন আদিম যুগে পড়ে আছে। আরে ভাই এটা ডিজিটাল যুগ, এই যুগের মানুষ বৃষ্টিতে ভিজবো কিন্তু ছাতা ব্যবহার করবো না, পারলে বৈজ্ঞানিক উপায়ে বৃষ্টির উড়াই দেবে। শুনেন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমি যদি মনে করেন যে বিশ্বমানের কোন সুন্দরী পাত্রী আপনাকে খুঁজে দিতে পারি,
তাহলে কি আপনি বিশ্বাস করবেন যে আমি ঘটক? সুন্দরী পাত্রী, আবার বিশ্বমানের। ভাই, আমার তো একটু বয়স হয়েছে, আমার কি পছন্দ করবো? দেখেন তো ভাই কি বলে, আরে পাত্রী কি পছন্দ করব? পাত্রী তো পছন্দ করব, পাত্রীর মাই শুদ্ধ পছন্দ করব। না 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 ভাই, পাত্রীর মহারাজ হইতে পারে না, পাত্রী রাজ হইলে চলবো। গুড, ভেরি গুড। আপনি যে ট্যালেন্ট তার প্রমাণ কিন্তু দিলেন। শোনেন ভাই, পাত্রীর টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলতের কোনো অভাব নাই, এবং পাত্রী প্রতি মাসে 8 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করে। আপনার তো ভাই যদি কপালটা খুইলা যায়, উফ, পায়ের উপর পা তুলা ঠ্যাং নাচাবেন আর বসে বসে খাবেন। কি বলেন? তাহলে এরকম পাত্রী আমারে বিয়ে করতে রাজি হবে কেন ভাই? এইটা আপনি একটা পয়েন্ট ধরছেন, ভালো পয়েন্ট। শুনেন, এটা তোর আমাগো দেশ না যে জামাই বউরে কিলে গুতায় দাঁত মাত ভাঙ্গা শরীর নুলা করে দিব, তা বউ যাইব না। কারো যাইব কই? যার তো কোনো জায়গা নাই, তার নিজস্ব কোনো ইনকাম নাই। ইউরোপ, আমেরিকা, এখানে তো পাত্র 100 পাত্র 100। এখানে শর্ট টাইমে ডিভোর্স হয় না। শর্ট টাইম ডিভোর্স, আমেরিকা, আমার টাকা পয়সা আছে। ঠিক আছে ভাই, এমন পাত্রীতে আবার এমন না। ভাই আমাকে একটু মাথায় রেখে। তোমার বিষয়টা আপাতত পায়ে রাখছি, একটা মাথায় রাখছি। ভাই তুমি কেন বোঝো না? ডিস্টার্ব করো। ভাই হচ্ছে তোমার সিনিয়র ফার্স্ট প্রায়োরিটি। ভাই আগে দেখ, তোমাকে পরে দেখা যাবে। ভাই উনি কি পাত্র নাকি আপনার অ্যাসিস্ট্যান্ট? দৌড় অ্যাসিস্ট্যান্ট হতে যাবে না, সে পাত্র। হয়েছে কি, সে দাবি করতেছে সে ইউরোপ বা আমেরিকার পাত্রী পায়। এখন বললাম যে ভাই তোমার যে শিক্ষাগত যোগ্যতা, তোমার যে অবস্থা, তাতে তোমার গ্রাম্য পাত্রী লাগে। সে ওই দাবি করে আছে সে ওই আমেরিকাতে বিয়ে করবে। ভাই তুমি একটা কথা বলছি, ভাই আগে আমি সেট আপ, তারপর ভাই তার চাচা তোমার বাবা তোমার কোনো শালি দেখে তোমার সেট আপ করে দেবে। তাহলে তো আপনি আমার ভাইরা হয়ে গেলেন, তাই না? ঠিক আছে না ভাই? আব্বা, ও হলো স্বামী, তোমার যে বলছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে আমার আগে পরিচয় হয়েছিল বলে মনে হচ্ছে। কি বলতে আছেন না বলতে আছেন, জীবনে ব্যর্থ মানুষের লোকে দেয়া হইলে আপনার সাথে কেমন তারা আমার দেয়া হইবে বলছেই। না, আমার জন্য কেন মনে হচ্ছে যে ইতিপূর্বে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল, ঠিক আমি খেয়াল করতে পারতেছি না। আব্বা, এখন মনে হইতেছে সত্যি সত্যি তোমার বয়স হয়েছে। বয়স হলে মানুষের স্মৃতি শক্তি লোপ পায়, এটাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু আব্বা, এরপর আর কোনো কিন্তু নাই। আঙ্কেল আমার নিয়ে এত উদ্বিগ্ন আছে, তার মনটা ফ্রেশ হওয়ার জন্য যাচাই বাছাই করতে দিতেই না করেন আঙ্কেল, অসুবিধা নেই। আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে? মোর আব্বু আছে, মাই ড্যাড, মাই মাম্মি, মা, ওয়ান সিস্টার। সুইজারল্যান্ডে থাকি এখন, বিয়ের পর থেকেই। নিজস্ব চার্টার বিমানও আছে। সুইজারল্যান্ড মানে পৃথিবীর স্বর্গরাজ্য। শুনেছি সেখানকার মানুষগুলো নাকি অনেক লম্বা হয়, দেখতে খুব সুন্দর হয়, যা বলার মতো না। মোর বোনের হাজবেন্ডের সাথে পারিবারিক ভাবে আমি একটা ব্যবসা করি আর কি, মাঝে মধ্যে যাই আর কি। মানে সুইজারল্যান্ডও তোমার ব্যবসা, মানে কিসের ব্যবসা করো? ওইখানকার এই মানে তরল দুধের পাখি বানাইয়া দেশে লইয়া হিডি বেগারি। তো দারুণ ব্যাপার স্যাপার। এত অল্প বয়সে তুমি এই সমস্ত কিভাবে করলা? আমরা পারিবারিক ভাবে ব্যবসায়ী, আমার বোনেরও ব্যবসায়ী ছেলের সাথেই বিবাহ দিয়েছি। আর হয়েছে কি, আমাদের অনেক ধন সম্পদ আছে, অনেক জমিদার ফ্যামিলি আর কি। ওই পরিবারের সাথে ছোটবেলা থেকে থাকতে থাকতে মন মানসিকতা ব্যবসায়ী হয়ে গেছে আর কি। আচ্ছা বাবাজি, এই সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে তোমার আনুমানিক কত টাকা জমা আছে? সুইজারল্যান্ডে কেন যাবো? সরাসর কারবারি যারা দেশের সম্পদ লুট করে ওই ব্যাংকে ট্যাঙ্কে রাখে। আমি দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি। আমি যত কিছুই রাখি সব নিজের ব্যাংকের, মানে আমাদের দেশীয় ব্যাংকে রাখি, বাংলাদেশে রাখি। আরে লজ্জার কিছু নাই বাবাজি, সুইস ব্যাংকে তো শিল্পপতিরাই টাকা রাখে নাকি? তাদের টাকাই তো জমা থাকে নাকি গ্রামে আমাদের মতো সাধারণ মানুষের টাকা জমা থাকে? আব্বা, তোমরা কি শুধু কথাই বলে যাবা, কিছু খাইবা টাইবা না? ও হ্যাঁ, কথা বলবো কি জন্য? খালি তুই যা, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর যা। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। বাবাজি, তোমরা যখন একে অন্যকে পছন্দ করো, তাই বলছিলাম তোমার মা বাবাকে খবর দাও, বিয়ে শাদীর ব্যাপারটা সেরে ফেলি, আলাপ করি।
জি আঙ্কেল, আমি এই বিষয়টা আমার পরিবারের সাথে আলোচনা করে দিয়েছি এবং জানাইছি। আচ্ছা, এতক্ষণ যাবত তোমার সাথে আমি কথা বলতেছি, কিন্তু মনের থেকে একটা খটকা কিছুতে দূর করতে পারতেছি না। আচ্ছা, তোমার সাথে আমার কোথায় দেখা হয়েছিল বলো তো? শুনুন, একটা কথা বলি, বৈজ্ঞানিক কথা, আপনি জানেন কিনা জানি না, পৃথিবীতে একটা মানুষের মতো করে একদম হুবহু 3টা মানুষ আছে, বুঝছেন? এটা কিন্তু মোর কথা না, এটা এই যে শরীরবিদ যারা মনুষ্য তত্ত্ব নিয়ে যারা গবেষণা করে এদের কথা। হয়তো টেলিভিশনে মোর মতো কাউকে দেখছেন, টেলিভিশনের এই ঘটনাটা আপনার মগজে ঢুকে দিয়েছি, চেহারাটা ঢুকে দিয়েছি, ওর সাথে মিলা দিতেছে। আপনি বাংলাদেশও কারো দেখতে পারেন মোর মতো, ঠিক নেই? ওইটাই আপনার কাছে বারবার সাগান দিয়ে উঠতে আছে যে আমারই দেখছেন। আসলে তা না, আপনারা আমি প্রথমে দেখছি। হবে হয়তো, তোমরা উচ্চ শিক্ষিত মানুষ, বিজ্ঞান নিয়ে অনেক জ্ঞান রাখো, আমরা আবার পুরোনো যুগের মানুষ তো। সেই দিনের ঘটনা যদি সত্যি সত্যি মনে পড়ে যায় তবে তো খবর আছে। নাকি আপনার ডায়াবেটিস তো এই জন্য মনে হয় হাঁটছেন গ্রামে। বসবেন নাকি দাঁড়াবেন? একটু বলি এটা কোনো ঠান্ডা বন্ধ বেশ খারাপ লাগতেছে, বেশ খারাপ। এই চাচা, 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 আরে চাচা, চাচা, এই চাচা, চাচা। হ্যালো বস, আপনি কোথায়? এটা আমি একটু একজন বাসায় আসছি, মানে জরুরি কাজে। তাহলে আমি রেখেছি। খুবই জরুরি, আমার একটু খুব জরুরি মানে ব্যাপার স্যাপার ছিল, একজন আত্মীয়ের বাসায় আসছি, মানে আছে। না না, এখন বলা যাবে না, আসতেই হবে, চালায় নেন না আপনি। আপনি ওই বলে দেন ব্যাংকের সেক্টর। আচ্ছা ঠিক আছে, মুই আসতেই আছি। ওকে 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 ওকে। কেন নদী তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করতেছে? জরুরি একটা ফোন আছে, একটা মানে খুবই জরুরি একটা ডিল, যদি আমি এখন না করি তাহলে মানে কোটি কোটি টাকা লস হয়ে যাবে। আরেকদিন এসে খাবো, ঠিক আছে? বারে ফোন দেখতে আছে। আব্বা, খাবার রেডি আছে। আব্বা, শামিম কই গেল? চলে গেছে। চলে গেছে মানে? মানে আবার কি, হঠাৎ করে ফোন আসলো, সবকিছু চেঞ্জ। ওই যে কি জানি বললো কি, ওই যে ডিলটা কি হবে, ওটা না গেলে নাকি ওই কোটি কোটি টাকা লস হবে, এই জন্য চলে গেছে। এবেলা খাবার দাবার না খেয়ে চলে গেল। আহা যাক না, এখনই টাকা ইনকাম করার সময়, বুঝলি? সময়ের কাজ হবে না করতে চলে না। আচ্ছা, তুমি আর খাবা? খাবো খাবো। কথা বলতে হবে না, চোখটা বন্ধ করলে হবে। বন্ধ করো। কেন চোখ বন্ধ করতে হবে কেন? আহা করো না, চোখ বন্ধ। আচ্ছা ঠিক আছে। মিক্কু মাকাশা, এসে যা। এইবার চোখ খোলো। আরে এটা কি? এ তো সোনার জিনিস। এত দামি জিনিস তুমি কোথায় পেলে? ছি, কথাটা এমন ভাবে বললা, মনে হলো এটা আমি কোথাও থেকে চিন্তাই করে নিয়ে আসে তোমার দিকে। এত দামি জিনিস আমার বাড়ি থেকে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেব? এটা নিয়ে এত টেনশন, তুমি স্ট্রেট কাট বলবা। তুষার নামের একটি মানুষ আমাকে তুষারের মতো ভালোবাসে, একদম সাদা শুভ্র, অন্যরকম প্রেম। সে ভালোবাসা স্বরূপ এটা আমাকে গিফট করেছে। হ্যাঁ তাই তো,
তোমার নাম বলি আর বাড়ি থেকে আমাকে রাম ধুলাই দিক। রাম ধুলাই দেবে মানে? রিয়া, তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তুমি আমার নামই বলতে পারবে না, এটা হলো কিছু? শোনো, তোমার পরিবার যদি বেশি বাড়াবাড়ি করে আমি কিন্তু আমার মন্ত্রী মামাকে কল দিয়ে দেবো। তুমি তো একজন মন্ত্রীর ভাগিনা, তোমার মামাকে নিয়ে একটু আমাদের বাড়িতে আসতে পারবে না? কেন মন্ত্রী মামাকে আবার তোমাদের বাড়িতে আসতে হবে কেন? তোমার মামাকে নিয়ে যদি আমাদের বাড়িতে একটু আসো, তাহলে দেখা যাবে তোমার আর আমার বিয়েটা কেউ আটকাতে পারবে না। আবার এমনও আছে যে তোমার মামা যেহেতু মন্ত্রী, তাকে দেখে এলাকায় একটু সুনামও হবে যে মন্ত্রীর ভাগিনাকে বিয়ে করছে। বিষয়টা কি তুমি একটু বুঝতে পারছো? বুঝতে পারছি না, তোমার কথায় যুক্তি আছে, কিন্তু দেখো, হোক সে আমার মামা, হোক সে কারো পিতা, হোক সে কারো স্বামী, সে তো একটা দেশের অ্যাসেট, মন্ত্রী না। মানে মন যেখানে চায় সেখানে তো আর তার পক্ষে যাওয়া সম্ভব হয় না, প্রোটোকলের একটা ব্যাপার আছে। যদিও আমার বিষয়টা আলাদা, তারপরও ডিসিশনটা নেওয়ার আগে মামার সাথে একটু কথা বলে দেখি। সত্যি যদি আমাকে পেতে চাও, তাহলে যা করার একটু তাড়াতাড়ি করো। আমার বাড়ি থেকে কিন্তু বিয়ের জন্য চাপ দিচ্ছে। দিক, যত খুশি চাপ দিক, বেশি চাপাচাপি করলে তোমাকে নিয়ে পালিয়ে আমি বিয়ে করে ফেলবো। পালিয়ে বিয়ে করবো মানে? শোনো, আমি বাবা মায়ের অমতে গিয়ে বিয়ে করতে পারবো না। এটা কি ধরনের কথা বললা, শিশুদের মতো? এই, তুমি উপন্যাস পড়ো না, কবিতা পড়ো না, সিনেমা দেখো না? শোনো, প্রেমের নিয়তিটাই হলো আমি যত পাত্রী হই, দেখা গেল যে আমি পাত্র হিসেবে একদম ঠিকঠাক আছি, কিন্তু তোমার মা তোমার বাবা বাধা দেবে, এটাই নিয়তি। অনেক বিয়ে করছে, তারপর যদি দেখি যে না তোমার বাবা মা ঝামেলা করছে, সমস্যা নাই তো, একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন বাচ্চা নিয়ে যাবো যে বাবা আমার বাচ্চাটা খাইলে নানু নানু করে, ওরে আমার সোনা নানু রে, ওর খাচ্ছে চলে নেবে, সমস্যা নাই তো। যাও, তুমিও না। দোস্ত, ব্যবসা শুরু করতেছি। তাই? আর দোস্ত, আমি তো বিয়ে শাদী করে আমেরিকা চলে যেতেছি। আমেরিকা? কবে? এই গ্রাম দেশ আর ভালো লাগতেছে না দোস্ত, আমেরিকায় যাই, একটু খাওয়া বাতাস খাই। আরে তুই তো আমেরিকা গিয়ে এসে আমাদের ভুলে যাবি। কি যে কস না, তুই হলে আমার ল্যাংটা কালের দোস্ত, আমি তোর ভুলে যাবো কেমন করে? তুই খালি কবি তোর কখন কোনটা লাগবো, আমি টুক করে পাঠাই দেবো। এখন ক দোস্ত, তুই কিসের ব্যবসা করতেছিস? মুরগির ব্যবসা, কেজিতে 10 টাকা লাভ। ধর দৈনিক আমি 4-5 লাখ কেজি মুরগি বিক্রি করব, তাহলে বুঝ কেমন লাভ হবো দোস্ত? আমি তো রাজি থাকবো। কি কস? কিন্তু দোস্ত, গ্রামের মধ্যে তোর 2-3 লাখ কেজি মুরগি কে কিনবো? আরে গ্রামে মুরগি বিক্রি করুম কি লেগা? আমি তো ঢাকায় মুরগির ব্যবসা করুম। এই ধর মানুষের বিয়া, মানুষের জন্মদিন, কমিউনিটি সেন্টার, সব জায়গায় আমার মুরগি দেবো, সব জায়গায়। তাই ক? তা দোস্ত, তুই একটা কাজ করবি, আমার বিয়েতে যত মুরগি লাগবো সব তুই সাপ্লাই দিবি, কমিউনিটি সেন্টারে পাঠাই দিবি। তুই খালি নিশ্চিতে থাক, তোর বিয়েতে যত মুরগি লাগে আমি সাপ্লাই করব, তুই এর নিয়ে কোনো চিন্তা করিস না। দোস্ত, তোর আর আমার মধ্যে কত মিল দেখছস। তুই এদিকে ব্যবসা শুরু করে দিলি, আমি এদিকে আমেরিকা যাইতেছি গা। কিছুদিনের মধ্যে আমরা এই গ্রামের যত জায়গা জমি আছে সব কিনে ফেলবো। আমার তো দোস্ত একটা পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? এই গ্রামের সমান একটা মুরগি ফার্ম দেবো, যারা যারা ভালো মুরগি খেতে পারে না সবাই আমার ফার্ম থেকে মুরগি কিনবো আর ভালো ভালো মুরগি খাইবো। তা কই দোস্ত, তার বিয়ে কয় তারিখে? বিয়ে তো ফাইনাল, শুধু খালি ডেটটা এখনো ঠিক হয় নাই। আরে বিয়ে যেই তো ঠিক হয়ে গেছে গা, ডেট নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে হইবই। আচ্ছা, মেয়ে দেখতে কেমন রে? দোস্ত, তোর মুরগির মতন। ফার্মের মুরগির মতো মানে কি? বুঝছ নাই, দবদকে সাদা, আমেরিকান পাত্রী না, শরীরে রক্ত সব দেখা যায়, রক্ত চলাচল করতেছে সব দেখা যায়। দোস্ত, তুই একটা রাজ কপাল নিয়ে জন্মাইছিস দোস্ত, একটা রাজ কপাল। দোস্ত, আমি আগে যাই, তারপরে তোরও একটা আমেরিকান দবদকে সাদা পাত্রী বিয়ে করে দিব। দূর, আমি দবদবে মেয়েতে কি করুম? আমার ঘরে তো বউ আছেই। আরে বউ তো আছে, আমেরিকান বউ কি আছে নাকি? আরে না, আমার আমেরিকান বউ লাগবো না, আমি তোর ভাবি না ভালোই আছি। আসছ ভালো, কিন্তু বিয়ে কিন্তু চাইতেও করা যায়, তুই কোনো টেনশন করিস না, সব ব্যবস্থা আমি করবো। ভাবির আমি জানতে পারলে আমার কোপাই কোপাই। আচ্ছা নদী, তোমার একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, মনের মধ্যে উদয় একটি আছে আর কি। তুমি এত সুন্দর একটা পরিণত বাইয়া ফুটফুটে, কত
তুমি মনে বিয়ে করলা, তোমার পরিবারের কারোর সাথে পরিচয় নেওয়ার কোনো দেখতে নেই, উচিত হয়েছে, এটা কি ঠিক হয়েছে? থাকতে পারবা সারাটা জীবন? ভালো লাগে? তুমি আমার স্বপ্নের রাজপুত্র, আর আমার এই রাজপুত্রের সাথে আমি সারাটা জীবন কাটাই দিতে চাই। সত্যি তুমি কিন্তু অনেক লাকি পারছি। তোমারে পাই আমি ধন্য, আমার এই মানব জীবন সার্থক হইল। ও মা, কি চিন্তা করতেছো? তোমার শরীর খারাপ লাগতেছে? না, ওই একটা আমার বিজনেসের একটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাইতে আছে, একটু ঝামেলা লাগছে বিজনেসে। ওই পাতাসটা সাফ করতে গিয়ে মাথার মধ্যে গুটে গুটে উঠতে আছে। আমি তোমার মাথায় হাত বুলাই দিই, তোমার সব দুশ্চিন্তা চলে যাবো। তুমি তো আমার পাশে বসে আছো, দুশ্চিন্তা হইব কিসের জন্য? এই হইলে তো ভালোই, তো অসুবিধা নেই। মানে তুমি ঘুমিয়ে পড়ো, ওই আমার মাথাটা কাজ করতে আসছে না। এই আমার বিজনেসের মধ্যে যে কি ঝামেলা লাগছে, আমি দেখি কি প্ল্যান করা যায়, এটা সলভ করা যায়, কিছু নিরিবিলি একটু ভাবি। হ্যাঁ, এরপরে আমি ঘুমাইবো নি। ও মা, তুমি সব কি কথা কইতেছো? প্রত্যেকটা মেয়ের জীবনে তো বাসর রাইতে একটা মধুর রাত, আর তুমি আমারে বলতেছো ঘুমাই পড়তে, এটা কোনো কথা হইলো? ও মানে বাসর ঘরের মধ্যে অনেক কথা বলতে হইবে, সারা রাত থাকতে হইবে, কত ফর্মালিটিস বিয়ার মধ্যে। বিয়া করা যে এত প্যারা আগে বুঝে নিচ্ছে। বিয়ে মানেই প্যারা, সেই জন্যই দাম্পত্য জীবন সুখের হয়। আচ্ছা নদী, মনে করো যে হঠাৎ করে যে আমি যদি হারাইয়া যাই, কি আর? ও মা, তুমি এটা কি কথা কইতেছো? তুমি হারাই যাবা কেন? আমি তোমার জন্য অপেক্ষা করব। না, মই কইতে আছি মানে পৃথিবীতে তো সবাই বাচ্চা থাকে না, 1 মিনিটের ভরসা নেই, কখন কে চলে যায়। এজন্য মনের মধ্যে এই ধরনের জিনিস আমার চাকান দিয়ে ওঠে আর কি। তুমি এসব কি কথা কইতেছো? জন্ম মৃত্যু কি কেউ কিছু কইতে পারে? সব তো ভাগ্যের উপরে, ভাগ্যে যা আছে তাই মাইনা নিব। চলো, রাত তো অনেক হয়ে গেছে, ঘুমাইতে পারি। আজকে না হয় নির্ঘুম রাত কাটাই। না, মোর ইচ্ছা করতেছিল, কিন্তু ঘটনা হয়েছে কি, শরীরটা অনেক টায়ার্ড, ব্যবসায়িক কথাবার্তা, টেনশন সবকিছু মিলিয়ে একটু ঘুমাই, দুজনে মিলে ঘুমাই, শরীরটা একটু সাঙ্গাইবে না। তখন ইচ্ছা মনে করে আলাপ সালাপ করলাম, সুখ দুঃখের কথা বললাম, বাসা যা করে স্বামী স্ত্রী তাইও করলাম, অসুবিধে নেই। এখন ঘুমাইয়া পড়ি। ও জীবনে কল্পনা করে নেই এত ফর্মালিটিস লাগে। তুমি কি এদিকে ঘুমাইবে না ওইদিকে ঘুমাইবে? অসুবিধা নেই, তোমার যাইছে। এই কি ব্যাপার? সাত সকালে ভদ্রলোকের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করতেছ কিসের জন্য? চাচা, আপনি ধমক করে দেন, আগে আপনার মায়ের জামাইরে বাইর করেন ঘর থেকে। হ্যাঁ, বাইরে তো কইলো বাইরে গেল, তাই না? আমার জামাই সাথে তোমাকে কি সম্পর্ক? সেটা আপনার মেয়ের জামাইরে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। আরে কি উল্টা পাল্টা কথা বলতেছো? আমরা ঠিকই কইছি, হ্যাঁ একটা বাটপারে ঘরে বাটপার। এই কথা হিসাব করে কই দিলাম, একদম চাটি মারুম কই দিয়েছি। যা মুখ আছে তাই করতেছ। একজন শিল্পপতির সাথে কিভাবে কথা বলতে হয় সে করাই। চাচা, দমকাদমকি পরে করেন, যা যা সেই বুঝে বেতার কে মূল্য। আপনার জামাইরে বাইরে তো করেন, আর সবাই কিন্তু খেপা আছে। বাইরে থেকে আব্বা, সেটা চিল্লাচিল্লি করতেছে কিসের জন্য? কি হইছে? এটা জামাই বাবাজি নামে উল্টা পাল্টা কথা কইতেছে। একে একে আইসে চিৎকার চাচ্ছে। কি ব্যাপার? কত কোন করে তোরা খালি বাটপারে বার করেন তাড়াতাড়ি, বাইরে করেন। আব্বা সর্বনাশ হয়ে গেছে।
বলছিস না কেন? এই আব্বা, এটা ছাড়া আর কিছুই নাই। আলমারিতে দেখো, আলমারির দিকে দেখা, স্বামী একটা ভণ্ড প্রতারক আমাদের দোকান নিয়ে চলে গেছে। ওই এইভাবে আমাদের বিশ্বাসের অমর্যাদা করলো, আমি এখন চলতে পারছি। তখন ঠিক মতো চিনে উঠতে পারি নাই। সেদিন আর দেখে মনে হচ্ছিল ও আমার পূর্ব পরিচিত, তখন মনে করতে পারি নাই। এখন মনে হয়েছে এদিন ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসার সময় এই শামীমই আমার বোকা বানায় সব টাকা নিয়ে চলে গেছিল। এই সেই শামীম। এই পৃথিবীতে নদী যেইখানে, এই শামীম সেইখানে। নদী ছাড়া এই শামীমের কোনো অস্তিত্বই নাই, বুঝছো? তুমি তো চাইলেই কোন একটা শিল্পপতি মায়ের বিয়ে করতে পারতাম, তাই না? এই যে পারতাম, আমি যদি সার্কুলার খুঁজে দিতাম সারা বিশ্বের থেকে সুন্দর সুন্দর মাইয়ারা জাপাইয়ে পড়তো, কিন্তু আমার এই নদীর কোলে পাইতাম। তোমার সাথে সংসার করার জন্য যে মন আমার আকুপাকু করতে আছে, আমি একটা সংসারী মাইয়া চাই, গ্রামের সুন্দর তোমার মতো। শোনো না, তোমার এ নিয়ে আমার বড্ড ভয় হয়। বলো কি ভয় আসবে কি জানি? যদি ভয়টা আমাকে বলো, আমি জানি অবশ্যই সবার আগে এই ভয় তাড়াইতে হইবে। তুমি ভয় পাইবা, সমস্যায় জর্জরিত হইবে, এই তো আমি মাইনে নিতে পারবো না। কি নিয়ে যে ভয় হয় সেটা যদি আমি জানতে পারতাম, তাহলে তো ওইটাই আগে সমাধান করতাম। বুঝছি মরে নিয়া খুব চিন্তা করো তুমি, এজন্যই ভয়টা করে। বড় লোক মানুষের মতি গতি কি হয় সেটা তো বুঝে বড় যায়। কি বলো না বলো, দরকার পড়লে আমার সব সয় সম্পত্তি সবাইকে ছাইড়া তোমার কাছে চলে আসবো। আমি মাটির মানুষ, মাটির সান্নিধ্যে থাকতে চাই। তোমার সংস্পর্শে আসাটাই আমার জন্য বিশাল কিছু। আমার ধন সম্পদ বড়লোকি এটা আমার দরকার নেই, কি বলো? প্রত্যেকটা বাবা মার কাছে তার সন্তান সবচেয়ে প্রিয়। আমিও চাই আমার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে সংসার করতে। তুমি জানো না আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি তোমার প্রতি কতটা আন্তরিক, বুঝছো? তুমি চিন্তা করতে পারবা না। তোমার বাবা মার সাথে তো আমার এখনো কথাই হয়নি। অসুবিধা নাই, কি বলো, সব কথা তো আগেই বললে দিছি বাবা মারে। তোমার সাথে যে সম্পর্ক, তোমাকে যদি বিবাহ করতে যাই, সবকিছু বললে দিছি, অসুবিধা নাই। এই যে তোমার মাথা ছুঁয়ে আমি বলতে আছি, এক সেট বললে দিছি তোমার ব্যাপারে। সত্যি বলতেছ? মূল্যবান বক্তব্য রাখার জন্য জনাব তারেক রহমান। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালায় উপস্থিত মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং নরসিংদী জেলার বিএনপি সহ সকল পর্যায়ের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং মঞ্চে 3 জেলায় উপস্থিত মঞ্চে আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের অ্যানি একটু আগে আমার নাম বলার সাথে সাথে বললো যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। তবে আমি মনে করি আজকে আপনারা সারাদিন এই 3 জেলার 3000 মানুষ, আপনারা সারাদিন যেই আলোচনাগুলো করেছেন, যেই আলাপ আলোচনা করেছেন, যা জেনেছেন, যা শুনেছেন, যা বুঝেছেন, পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাকে যে জিজ্ঞেস করেছেন, কিছু কিছু সহকর্মী আমাকে জিজ্ঞেস করেছেন, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো? এই বিষয়গুলো এই জন্য গুরুত্বপূর্ণ যে এই বিষয়গুলো আমাদের একজন রাজনৈতিক কর্মী বা একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের মূল সাবজেক্ট কারা? মূল সাবজেক্ট হচ্ছে এই বাংলাদেশের জনগণ। আমরা সেই জনগণকে নিয়ে সারাদিন আজকে আলোচনা করেছি। অর্থাৎ জনগণের ভিতরে বিভিন্ন শ্রেণী আছে, কৃষক আছে, ছাত্র আছে, শ্রমজীবী মানুষ আছে, নারীরা আছেন। কাজেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কে নিয়ে আমরা আলাপ করেছি যে
তাদেরকে কিভাবে আমরা একটু বেটার অবস্থায় নিয়ে যেতে পারবো, একটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো। আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এর থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আর কিছু নেই। অর্থাৎ আমি আমার মানুষের বেটারমেন্টের জন্য কিছু চিন্তা করছি। সহকর্মীবৃন্দ, এখন এই যে আহ, আপনারা যেই কথাগুলো আমাকে বলেছেন বা আমি আসার আগে আলোচকবৃন্দ যারা আছে তাদের সাথে বলেছেন, কেন বলেছেন? আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে তাদের জিজ্ঞেস করেছেন, আমি আসার পরে আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছেন, নিজেরা আলোচনা করেছেন। কেন করেছেন এই সারাদিন এই কাজগুলো? কারণ ওই যে বললাম, গুরুত্বপূর্ণ। আপনারা যখন ফিরে যান, আপনাদের এলাকায় ফিরে যান, এই জিনিসগুলো কিন্তু মানুষও আপনাদের কাছে জানতে চায়। জানতে চায় না আপনাদের কাছে? বিভিন্ন বিষয় জানতে চায়। একজন শিক্ষক, উনি প্রশ্ন করেছেন ওনার সহকর্মীদের ব্যাপারে, অর্থাৎ শিক্ষার সাথে যারা জড়িত। একজন নারী উদ্যোক্তাদের ব্যাপারে জিজ্ঞেস করেছেন, নিশ্চয়ই তাকে জিজ্ঞেস করে। অন্য নারীরা, ছোট ছোট উদ্যোক্তা যারা আছে তারা জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের দল সরকার গঠন করলে কি করবে আমাদের জন্য? কৃষক যে বা শিক্ষক যে জিজ্ঞেস করেছেন কি করবে আমাদের জন্য। অর্থাৎ আমাদের পুরা চিন্তা ভাবনা, উঠা বসা সব কিছু এই দেশের মানুষকে ঘিরে, এই দেশকে ঘিরে। আমাদের যারা চিকিৎসক, এখানে একজন চিকিৎসক, নারী চিকিৎসক জিজ্ঞেস করেছেন দেশের মানুষের স্বাস্থ্যের ব্যাপারে, অর্থাৎ দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তিত। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে আমাদের একজন জেলার সভাপতি বলেছেন যে এই আলোচনা যদি আমরা শুধু এই ঘরগুলো, এই প্যান্ডেল, এই ঘরের মধ্যে রেখে দেই তাহলে কোনো লাভ হবে না। কিন্তু আপনারা আজকে সারাদিন প্রায় 8-10 ঘন্টা সময় এখানে ব্যয় করেছেন, এই যে বসে থেকেছেন, শুনেছেন, বলছেন, এটাতে কিন্তু একটা এনার্জি লেগেছে। আপনারা এখানে এসেছেন, আসার সময় অর্থ খরচ হয়েছে, বাসে ট্রেনে যেভাবেই আসেন না কেন, রিক্সা সিএনজিতে আসেন না কেন, অর্থ খরচ হয়েছে। এই যে এত কিছু ব্যয় করলেন কেন? বোঝার জন্য, জানার জন্য, এবং গিয়ে এটি আমরা মানুষকে বলবো। আমাদের যে মূল সাবজেক্ট মানুষ, তাদেরকে বলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমার মনে হয় একটি কথা বোধহয় আমরা এখানে বোধহয় আলোচনা করাটা ভালো। অনেকেই হয়তো বলতে পারেন যে আমরা এত কিছু বলছি, অনেক কিছু সুন্দর সুন্দর কথা বলছি, এগুলা কি শুধু আমরা রাজনীতির জন্যই বলছি নাকি? এগুলা কি আমরা বলার জন্যই বলছি কিনা? হতেও পারে, অনেকে মনে করতে পারে এত কথা, 1 থেকে 31 দফা, 31টা এত ভালো ভালো কথা, সবই কি আমরা করব নাকি? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কারণেই আমি বিশ্বাস করি, দেখেন আজকে আপনারা এখানে যারা বসে আছেন, প্রত্যেকটা মানুষ অনেক অত্যাচার নির্যাতনের পরীক্ষা দিয়েই আজ এখানে এসে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা বিভিন্নভাবে মানুষকে প্রতিনিধিত্ব করেই কিন্তু আজ এখানে উপস্থিত হয়েছেন। এই যে আপনি আসার পরে যে আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে, যেটি আপনার গলায় ঝুলছে, এখানে আপনার নাম এবং নামের পাশে একটি পদ লেখা আছে। এই পদে আসতে কিন্তু আপনার অনেক সময় লেগেছে, এই পদে আসতে আপনাকে কষ্ট করতে হয়েছে, আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হয়েছে। সেটি সাংগঠনিক পরীক্ষাই হোক, সেটি রাজনৈতিক পরীক্ষাই হোক, কম বেশি পরীক্ষা দিয়ে আপনাকে আজকে এই পর্যায়ে এসে দাঁড়াতে হয়েছে। অর্থাৎ আপনি একটা দায়িত্ব, একটা কর্তব্যের পালনের মাধ্যমেই এখানে এসেছেন। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, যেহেতু আপনি এখানে একটি পরিচয় এসেছেন, একটি দায়িত্বশীল পদ নিয়ে আপনি এখানে এসেছেন এবং আজকে সারাদিন এখানে যোগদান করেছেন, জেনেছেন, কাজেই আমাদের যে মূল সাবজেক্ট, তাদের কাছে আমাদের যেতে হবে। তাদের কাছে গিয়ে তাদেরকে বলতে হবে, জনগণকে, যে আমরা এই করব। বলতেই পারে কেউ যে এতগুলো 31টা দফা করবেন, আপনারা এত কথা বলছেন, এগুলো কি বলার জন্য? দেখুন, আমরা যে বলার জন্য বলছি না, আমরা যে এই কাজগুলো করার জন্যই করছি, তার অনেকগুলো কারণ, উদাহরণ আছে। বিএনপি তো এই দেশে খাল খননের মাধ্যমে পানির সমস্যা যেরকম সমাধান করেছিল, একই সাথে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিল। করিনি আমরা? বিএনপি তো এই দেশ থেকে খাদ্য রফতানি করেছিল, করিনি আমরা? বিএনপি তো বিএনপি তো দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য ইন্টারমিডিয়েট ডিগ্রি পর্যন্ত পড়ালেখা ফ্রি করে দিয়েছিল। বিএনপি তো এই দেশের এই দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করার জন্য, শিক্ষাকে উৎসাহিত করার জন্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি শুরু করেছিল। আজকে বাংলাদেশে
বড় দুটো যেই সরকারই আসে, সেই নিশিরাতের সরকারই হোক, অন্তর্বর্তীকালীন সরকারই হোক, যেই দুইটি সাবজেক্ট নিয়ে বড়াই করে, একটি হচ্ছে প্রবাসী বা প্রবাসীদের রেমিটেন্স, আরেকটি হচ্ছে গার্মেন্ট শিল্প। দুটিই তো বিএনপি করেছিল এই দেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে। এই যে যেই স্বৈরাচার পালিয়ে গেছে দেশ থেকে, এরা যখন 96 সালে ক্ষমতায় আসলো, সেই সময় এসে তারা সংসদে দাঁড়িয়ে বলতে বাধ্য হয়েছিল যে 91 সালের বিএনপি সরকারের সময়, দেশনেত্রী খালেদা জিয়ার বিএনপি সরকারের সময় দেশে 80,000, ছোট বড় 80,000 কলকারখানা স্থাপিত হয়েছিল। সেটা তো বিএনপির সময় হয়েছিল। আমাদের সময়ই আমাদের সময় তো আমাদের বিরুদ্ধে সংবাদপত্র কত কি লিখেছে। আমাদের সময় সংবাদপত্র আমার বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, দলের বহু নেতাকর্মীর বিরুদ্ধে লিখেছে। কিন্তু আমরা বলেছি যে আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। যখন আমরা এর আগে দেশ পরিচালনায় ছিলাম, আমাদের সময় তো পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে শত শত মামলা হয়নি, যেমন আমাদের বিরুদ্ধে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে। একইভাবে যদি বলতে হয় কোথায়, আমরা যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলাম তখন কি গুম খুন হয়েছিল? আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে সীমান্তের ওপারে ফেলে দেখা হয়েছে। আমাদের ইলিয়াস আলী সংসদ সদস্য সহ আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কোথায়? বিএনপির সময় কি এরকম হয়েছে? বিএনপির সময় তো এরকম হয়নি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা অতীতে এই কাজগুলো করে এসেছি। অতীতে যেহেতু আমরা এই কাজগুলো করে এসেছি, শিক্ষার জন্য কাজ করে এসেছি, আমরা প্রমাণ আছে। খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের জন্য কাজ করে এসেছি, প্রমাণ আছে অতীতে। আমরা দেশের নারীদের স্বাধীনতার জন্য কাজ করেছি, তার প্রমাণ আছে। দেশের শিল্প উৎপাদন বাড়ানোর জন্য শিল্প প্রতিষ্ঠা করা হয়েছে বিএনপি সরকারের সময়, তার প্রমাণ আছে। যেহেতু আমরা অতীতে, আমরা যখন দায়িত্ব পেয়েছি, আমরা ভালো কাজ করার চেষ্টা করেছিও বহুলাংশে, তার প্রমাণ আছে। এবং এটিই প্রমাণ করে যে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই 31 দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা বাস্তবায়নে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা কে করবে বলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কে করবে বলে আপনারা মনে করেন? কে করবে? বাংলাদেশের জনগণ। আমরা যদি 31 দফা, যাই 31টা দফা নিয়ে আপনারা আজকে সারাদিন আলোচনা করলেন, বাই দ্য ওয়ে এখানে আরেকটি কথা বলি, এই 31 দফা কিন্তু শুধু বিএনপির কথা নয়। বিএনপি প্রথমে 27 দফা দিয়েছিল, পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, যতগুলি রাজনৈতিক দল আমাদের সাথে যুগপৎ আন্দোলনের সংগ্রামে ছিলেন এই স্বৈরাচারকে বিদায় করার ক্ষেত্রে, পরবর্তীতে আমরা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি এবং তাদের কম বেশি সম্মিলিত একটি মতামতের প্রতিফলন হচ্ছে এই 31 দফা। তো এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, এই 31 দফা নিয়ে আপনারা আজকে সারা দিন আলোচনা করেছেন। 31 দফার মধ্যে আমরা আগেও বলেছি, এই 31 দফাই শেষ না। কোনো ব্যক্তি, কোনো সংস্থা, কোনো সংগঠন, কোনো দল যদি 31 দফার বাইরেও কোনো কিছু ভালো দেন, কোনো প্রস্তাবনা ভালো দেন, কোনো কিছু ভালো উপস্থাপন করেন যেটি মনে হবে যে দেশের মানুষের জন্য সাহায্য করবে, আমরা অবশ্যই সেটিকে গ্রহণ করবো। এটি ওপেন ব্যাপার, এটি কোনো ধর্মীয় গ্রন্থ না যে এটি একদম 31 দফায় এসে ফিক্সড হয়ে গেল। এটি যদি অন্য বেটার কিছু থাকে অবশ্যই আমরা গ্রহণ করব। আমাদের দফার মধ্যেও কোনো দফা আছে যেটিকে একটু পরিবর্তন করলে যদি বেটার হয়, এরকম যদি কেউ প্রস্তাবনা দেন, আমি সেটিকেও গ্রহণ করব। কিন্তু বিষয় হচ্ছে এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, এই 31 দফা নিয়ে আপনারা সারাদিন যে আলোচনা করলেন, আপনাদের কম বেশি, আপনারা তো দেখেছেন গত 8-10 ঘন্টা আপনারা এখানে বসে আছেন, নিশ্চয়ই প্রত্যেকটা পেজ আপনারা উল্টিয়েছেন না? আপনারা প্রত্যেকের হাতে আপনাদেরকে যে ফাইল দেওয়া আছে তার মধ্যে কিন্তু এই ছোট বইটি আছে এবং আপনারা কম বেশি দেখেছেন আলোচনার ফাঁকে ফাঁকে। আপনাদের কি মনে হয় যে 31 দফা যদি বাস্তবায়িত হয়, তাহলে কিছু হলেও দেশের যে চিত্র, যে হতাশামূলক চিত্র এখন আমরা দেখতে পাই, সেটি পরিবর্তিত হবে, একটি হলেও দেশ বেটার হবে? আপনারা কি এর সাথে একমত? আপনারা কি একমত এর সাথে? আপনাদের কথা তো শুনতে পাচ্ছি না, হাত তুললে আমি বুঝবো যে আপনারা একমত, আপনারা যদি হাত তুলেন। ধন্যবাদ। আমি দেখছি 3টা জেলার সকল নেতৃবৃন্দ হাত তুলেছেন। তাহলে সহকর্মীবৃন্দ, আপনারা যদি মনে করেন
এই 31 দফার কাজ আমরা শুরু করলে, আমরা যখন ইনশাল্লাহ সুযোগ পাবো, আল্লাহর রহমতে দেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠনের সুযোগ পেলে আমরা 31 দফা নিয়ে যখন কাজ শুরু করব, তাহলে আমরা অবশ্যই একটি পরিবর্তন, ভালো পরিবর্তন দেখব, যা জনগণের পক্ষে যাবে, যা দেশের পক্ষে যাবে। কিন্তু ঘুরে ওই এক জায়গায়, এই 31 দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা দেশের মানুষের সমর্থন পাব আমাদের পক্ষে, 31 দফার পক্ষে। এখন তাহলে এই 31 দফা যদি আপনারা মনে করেন বাস্তবায়ন করা উচিত, আপনারা কি মনে করেন উচিত? আচ্ছা, ধন্যবাদ। যদি আপনারা মনে করেন, আমি ধরে নিচ্ছি সবাই সিনসিয়ারলি বলছেন যে উচিত, সবাই সিনসিয়ারলি অনেস্টলি বলছেন আপনারা, আমি এটা ধরে নিচ্ছি। আচ্ছা, যদি আপনারা মনে করেন, তাহলে আমাদের যে মূল সাবজেক্ট, যাদের সহযোগিতা ছাড়া আমরা 21 দফা বাস্তবায়ন করতে পারবো না, সেই জনগণ, এই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে যে কোনো মূল্যে জনগণের কাছে যেতে হবে। ছোটবেলায় স্কুলে যখন যেতাম, স্কুলে যখন পড়তাম, তো তখন তো সেই সময়ে 5 টাকা অনেক টাকা, বিশাল কিছু। 5 টাকা, ওই 4 টাকা 5 টাকা, 1 টাকার জন্য 1 টাকা দিয়ে অনেক 100 বিস্কুট পাওয়া যেত একসময়, আমরা যখন স্কুলে ছিলাম একদম। তো এখন ওই 1 টাকা 2 টাকার জন্য কিন্তু অনেক সময় বায়না ধরতাম, স্কুলে টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে কিছু কিনে খাবো, তখন কিনে খাওয়া, বন্ধু বান্ধবকে একটু দেওয়া, এটা একটা বাহাদুরির ব্যাপার ছিল। কিন্তু ওই 1 টাকা 2 টাকার আদায় করার জন্য মায়ের পিছে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো 1 টাকা 2 টাকার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই 31 দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য, 31 দফার পক্ষে, আপনার পক্ষে, আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে, এখানে উপস্থিত প্রতিটা নেতাকর্মী, ডাজেন্ট ম্যাটার আপনি মূল দলের নেতাকর্মী নেতা কিনা, অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা, দিন শেষে আপনি বিএনপির লোক, এটাই হচ্ছে আপনার মূল পরিচয়। দিন শেষে আপনি বিএনপি লোক। আপনাকে কিন্তু সাধারণ মানুষ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, আইনজীবী ফোরাম, মহিলা দল এইভাবে চিনে না, এ বিএনপির লোক, এভাবেই চিনে মানুষ। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকা যেন বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। আমি গতকাল একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে যদি, গতকাল কি পরশুদিন যাই হোক, যে আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। সহকর্মীবৃন্দ, আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ এক একজন এখানে উপস্থিত হয়েছেন। হতে পারেন আপনি গ্রামের, হতে পারেন আপনি ইউনিয়ন পর্যায়ের, হতে পারেন আপনি থানা পর্যায়ে, হতে পারেন আপনি জেলা পর্যায়ে, কিন্তু আপনি রাজনীতি করেই আজকে এখানে এসেছেন। এই যে পাসটা আপনি ঝুলিয়েছেন, এই অনুষ্ঠানে ঢোকার জন্য যে পাস দেওয়া হয়েছে, এই পাসটা অর্জন করতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন আপনার এই অভিজ্ঞতা, আপনার এই জ্ঞান, আপনার এই সব কিছু আপনাকে ব্যয় করতে হবে জনগণের পেছনে। বারে বারে আমি একটি কথা বলেছি, প্রতিদিন আমি একটি কথা বলতে চাইছি, বোঝাতে চাইছি, সহকর্মীবৃন্দ, আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে, এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে।
কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের সংগ্রাম ছিল 5 তারিখের আগে পর্যন্ত, আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া, স্বৈরাচারকে ফেলে দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে, বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে, এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে, বিদায় করে দিতে, পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া, একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে। এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা, অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে। কারণ এই দেশে বহুদলীয় গণতন্ত্র বলতে যা বুঝায়, গণতন্ত্র বলতে যা বোঝায়, সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায়, নারীদের অধিকার বলতে যা বোঝায়, মানুষের অধিকার বলতে যা বোঝায়, এক বাক্যে অতীত ঘাটলে দেখা যায় বিএনপি সবসময় সেটিকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষ, দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদেরকে শুধু এই আজকে সারাদিন এখানে আসলেন, তারপরে চলে গেলেন, ভুলে গেলেন, আপনি শেষ হয়ে গেলেন। দয়া করে এই কাজটি করবেন না। আপনার কাঁধে অনেক দায়িত্ব, কর্তব্য। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা, একজন কর্মী। আপনার কাঁধে অনেক দায়িত্ব। আপনি সেই দলের কর্মী, যেই দলের নেতা এই দেশের স্বাধীনতার ডাক দিয়ে শুধু ঘরে বসে থাকেননি, যুদ্ধ করেছেন। যেই দেশের আপনি সেই দলের নেতা, তার কর্মী আপনি, যেই মানুষটি যখন দায়িত্ব পেয়েছেন, কোদাল হাতে খাল খননের মাধ্যমে এই দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, দেশের উৎপাদনকে বৃদ্ধি করেছেন। আপনি সেই দলের কর্মী, আপনি সেই দলের কর্মী। আপনার নেত্রী সেই, যে শত বাধা বিপত্তি অতিক্রম করে, শত নির্যাতনের মুখেও, জেল জুলুম অত্যাচারের মুখেও যে আপোষ করেনি, সেই আপোষী নেত্রীর কর্মী আপনি। কাজেই আপনাকে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে। নিজেকে এমন কোনো কাজ করা থেকে বিরত থাকতে হবে যেখানে আপনি নিজেকে হালকা করে ফেলবেন, ছোট করে ফেলবেন, মূল্যহীন করে ফেলবেন। আপনি একজন মূল্যবান মানুষ, কারণ আপনি বিএনপির নেতা। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন, আজকে আমরা 31 দফা নিয়ে আলোচনা করেছি, জেনেছি, বুঝেছি। এটি আমাদেরকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। একই সাথে আমাদেরকে এখন প্রস্তুত হতে হবে, প্রত্যেককে নিজেকে প্রস্তুত করতে হবে এই 31 দফা বাস্তবায়নের জন্য। 31 দফা বাস্তবায়নের জন্য। আজ আপনি ওখানে বসে আছেন, আমি এখানে বসে আছি, আমরা এই দুনিয়াতে আছি, এই দেশে আছি। দুদিন পরে তো আমরা থাকবো না। কে থাকবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থাকবে, আমাদের সন্তানেরা থাকবে। গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য। আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না, আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাচ্ছি। তাদের জন্য একটি নিরাপদ, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে, আমাদের সকলকে গড়ে তুলতে হবে। আসুন,
আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি। সহকর্মীবৃন্দ, এই প্রস্তুতি কিন্তু খুব সহজ ব্যাপার নয়। এই প্রস্তুতি অত্যন্ত কঠিনভাবে প্রস্তুতে, এটা অনেক কঠিন কাজ। কাজেই সেই কঠিন কাজটি জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই দায়িত্ব পালনে প্রস্তুত। এটি আমার বিশ্বাস। এখন এটি হচ্ছে প্রমাণের বিষয়। প্রমাণ আপনাদেরকে করতে হবে। নেতা দলের কর্মী হিসাবে দলের কাছে এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে, এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে, বিএনপির কর্মী হিসাবে জনগণের সামনে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে। কাজে আসুন আমরা প্রস্তুত হই দেশ গঠনের জন্য। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি ভবিষ্যতের সেই বাংলাদেশটিকে গড়ে তোলার জন্য, যেই বাংলাদেশটি গড়ে তোলার জন্য গড়তে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। যেই বাংলাদেশটিকে, জনগণের প্রত্যাশিত যেই বাংলাদেশটি থেকে গড়তে গিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে হয়েছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাকে হত্যার পর্যন্ত প্রচেষ্টা করা হয়েছে। আমরা এত কিছুতেও দমিনি। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। আর সেই প্রত্যাশা রেখে, সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।